দুই কাপ কফি হাতে হৃদের দরজায় উকি দিল রোজা। হৃদ টেবিলে মাথা গুঁজে কিছু একটা করছে। রোজা হালকা কেশে বলে উঠল। মিস্টার আইনস্টাইন, কফি খাবি? হৃদ ফিরে তাকালো। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বইটা বন্ধ করে রোজার দিকে ঘুরে বসলো, যার অর্থ সে কফি খাবে। কফি খাওয়ার চেয়ে রোজার সাথে গল্প করার ইচ্ছেটাই এখন প্রবল। হৃদের ধারণা রোজা বেশ মিষ্টি করে কথা বলে। তার কথার সাথে তার হাসিটাও ভারী মিষ্টি, একদম মন ভালো করে দেওয়ার মতো মিষ্টি। রোজা রুমে ঢুকে একটা কফি হৃদের দিকে এগিয়ে দিয়ে বিছানায় আরাম করে বসলো। কাফে ছোট্ট চুমুক দিতে দিতে চোখ ঘুরিয়ে রুমের চারপাশটা দেখতে লাগলো। তার চোখে রাজ্যের কৌতূহল, যেন এই প্রথমবার এই ঘরটাকে দেখছে সে। হৃদ কাপে ঠোঁট ছোঁয়ালো না, কাপে হাতটা নিয়ে বসে রইল। রোজাকে এদিক ওদিক তাকাতে দেখে মুচকি হেসে বলে উঠল। কি দেখছিস আপু? রোজা হৃদের কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল। এই, তুই এত গোছানো কি করে হলি বলতো? ঘরটাকে তো একদম ঝকমকা করে রেখে দিয়েছিস। রোজার কথায় হেসে উঠল হৃদ। রোজার বলা সব কথাই তার কাছে ভীষণ মজার মনে হয়। রোজার থেকে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত শব্দও শেখে সে। যেমন ঝকমকা, এই শব্দটা এর সাথে আগে কখনো শোনেনি হৃদ। ঝকমকার জায়গায় শুনেছে ঝক ঝকে। হৃদ রোজার প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল। জানিস আপু, আজ না ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে। তাই নাকি? কি ইন্টারেস্টিং ব্যাপার? আমি স্কুল থেকে আসছিলাম, তখন দেখি নতুন মার্কেটে ওই মোড়টাতে একটা মেয়ে বসে বসে বমি করছে, গলায় রক্ত লেগেছিল। তাই নাকি? তারপর? রোজার আগ্রহেই চোখ দুটো চিকচিক করে উঠল হৃদের। গলায় গম্ভীর্য এনে বলে উঠল। আমি মেয়েটির পাশে গিয়ে দাঁড়াতেই বিড় করে কী সব বলে জ্ঞান হারালো। আমি তো পড়লাম অর্থে জলে। কি করি ভাবতে ভাবতে একটা সিএনজির ভাড়া করে মেয়েটাকে নিয়ে গেলাম পাশের হসপিটালে। ডক্টর বলেছে বেশি ভয় পাওয়ার কারণেই এভাবে জ্ঞান হারিয়েছিল মেয়েটি। দুটো স্যালাইন লেগেছিল। জানিস, প্রায় 2 ঘন্টার মতো অজ্ঞান হয়েছিল। আমার ধারণা কি জানিস, উনি হয়তো ওই দাঙ্গার মাঝে ফেঁসে গিয়েছিলেন। হৃদের কথাই ভ্রু কুঁচকালো রোজা, সন্দিহান দৃষ্টিতে বলে উঠল। দাঙ্গা? কিসের দাঙ্গা? ওই তো নতুন বাজারে রাফিন চৌধুরীর ছেলেপুলেরা মারামারি করছিল। কি ভীষণ রক্তারক্তি কাণ্ড। আমি তো ভয়ে এক ড্রামের ভিতরে লুকিয়েছিলাম। আরেকটা কাজ করেছি, লুকিয়ে কিছু ছবি তুলে নিয়েছি। বাবা যদি প্রয়োজন হয় তো বাবাকে দিয়ে দিব। রোজা এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কফির কাপটা পাশে রেখে ভ্রু কুঁচকে বলে উঠল। স্কুল ফাঁকি দিয়ে মার্কেটে কি করছিলি তুই? রোজার কথাই চমকে উঠল হৃদ। সে তো স্কুল ফাঁকির কথা বলেইনি। তবে রোজা কি করে বুঝলো? হৃদ একটা ঢোক গিলে বলে উঠল। তোকে কে বলল আমি স্কুল ফাঁকি দিয়েছি? আজ কবি। তুই নিজেই বলেছিস। হৃদ অবাক হয়ে বলল। কখন? এই তো এখনই। নতুন মার্কেটের মোড় আর তোর স্কুল তো একদম অপোজিটে। স্কুল ছুটির পর সেই রাস্তায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত, তুই মেয়েটাকে হসপিটালে নিয়ে গিয়েছিস। মোড় থেকে সিএনজি দিয়ে হসপিটালের দূরত্ব 15 মিনিটের মাথায়। এরপর তুই বললি মেয়েটি 2 ঘন্টা অজ্ঞান ছিল। তার মানে তুই সেই 2 ঘন্টা সেখানেই ছিলি। তাহলে টোটাল সময় লাগলো 2 ঘন্টা 15 মিনিট। তোর স্কুল ছুটি হয় 3:30টায়। তোর স্কুল থেকে বাসায় আসতে সময় লাগে আধা ঘন্টা। ছুটির পর যদি এত কিছু ঘটে থাকে, তাহলে তোর বাড়ি আসতে আসতে 6:15 কি 7টা বেজে যাওয়ার কথা। কিন্তু তুই দেরিতে বাড়ি ফিরেছিস, এমন কথা তো মার কাছে শুনলাম না। তার মানে কি বলতো? তার মানেটা হলো তুই ক্লাসগুলো ফাঁকি দিয়েছিস, যার কারণে
একদম পারফেক্ট টাইমে বাড়ি ফিরেছিস। কি ঠিক বললাম? হৃদ কি বলবে বুঝতে পারছে না। রোজার কথার বেড়াজালে যেই সে পেঁচিয়ে গেছে তা বেশ বোঝা হয়ে গেছে তার। মুখটা কাছু মাছু করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কোমল দরজায় এসে দাঁড়ালো। ডান হাতটা দরজায় রেখে রোজাকে উদ্দেশ্য করে বলে উঠল কমল। আপামনি, তীর্থ ভাইজান আইছে, অফিস রুমে যাইতে কইল আপনারে। কমলের কথায় হাঁপ ছেড়ে বাঁচল হৃদ। এবার নিশ্চয়ই রোজার জেরার মুখ থেকে বাঁচবে সে। কমলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রোজা। তীর্থ নামটাকে কি নির্মম ভাবেই খুন করেছে কমল। প্রতিবারই এই কাজটা করে সে। রোজার ধারণা কমল এর এই কাজটা সম্পূর্ণ ইচ্ছেকৃত। রোজা তাকে হাজারবার বলেও তীর্থের নামটা সুন্দর করে উচ্চারণ করাতে পারেনি, অথচ যতীন্দ্রমোহন তর্কালঙ্কারের তো কঠিন নাম ও ফট করে উচ্চারণ করে ফেলে সে। তীর্থের নামটা বিকৃতি করে কি এমন মজা পায় কমল জানা নেই রোজার। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলল, নরম স্বরে বলে উঠল। এই কলম, তোকে না বলেছি এমন বিশ্রীভাবে কথা বলবি না? রোজার কথাই কোমলের কোনো ভাবাবেগ হলো বলে মনে হচ্ছে না। সে আগের মতোই ভাবলিশহীনভাবে দাঁড়িয়ে আছে। রোজা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আপাতত কমলের সাথে কথা বলে মেজাজ খারাপ করতে চাইছে না সে। কমল হলো এই বাড়ির কাজের মেয়ে, বয়স 12 কি 14। ওর আসল নাম কমলা। কেউ তাকে নাম জিজ্ঞেস করলে সে বলতো, আমার নাম কমলা। কমলা নামের সাথে বাড়তি জফালার। কেন ইজি করে কমল জানা নেই রোজার। তবে নামটা বড্ড বিদঘুটে শোনায় বলেই হৃদ আর রোজা মিলে নামের শেষে আকারটা কেটে বানিয়েছে কমল। রোজার কাছে নামটা বেশ লাগে। মনে মনে কমল নামটা আওড়াতে আওড়াতে অফিস রুমের সামনে গিয়ে দাঁড়ালো রোজা। তীর্থ চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। গায়ে সাদা টি শার্ট আর লাল টকটকে 3/4 প্যান্ট। রোজা রুমে ঢুকতেই চোখ মেলে তাকালো সে। ক্লান্ত গলায় বলল, চাবি বানানো হয়ে গেছে, সকালের মধ্যে পেয়ে যাব। এবার ঝটপট কোনো প্রুফ পেয়ে গেলেই হলো। রোজা চেয়ার টেনে বসলো। ল্যাপটপটা প্রজেক্টরের সাথে কানেক্ট করে চোখের ইশারায় তীর্থকে সেই দিকে তাকাতে বলল। তীর্থ তাকাতেই উঠে দাঁড়ালো রোজা। 2 হাত চেয়ারের উপরে রেখে কিছুটা ঝুঁকে বলে উঠল সে, তালার ছবিগুলো ভালো করে খেয়াল করে দেখ তীর্থ। প্রায় সবগুলো তালাতেই কিছুটা জং ধরে আছে, অর্থাৎ তালাগুলো তেমন একটা খোলা হয় না বললেই চলে। কিন্তু এই তালাটা দেখ, এটা কিন্তু অনেকটাই পরিষ্কার। তো কি বুঝলি? বলতে চাইছি সবগুলো তালায় ঝং থাকলেও এটাতে নেই। তার মানে এই তালাটা প্রায় খোলা হয়, বাকিগুলোর মতো সবসময় বন্ধ থাকে না। এক্স্যাক্টলি। তার মানে এই রুমে এমন কিছু অবশ্যই আছে যার জন্য মৃন্ময় প্রায়ই রুমটাতে ঢুকে। কিন্তু কি? সেটা তো রুমে ঢুকলেই জানা যাবে। তোর কি মনে হয় সবটা এত ইজি হবে? না, মৃন্ময় খুবই চালাক একজন মানুষ। এত ইজিলি ক্লু দিয়ে দিবে না নিশ্চয়ই। তবে একটা কথা খুব ভাবাচ্ছে আমায়। কি কথা? মৃন্ময় এত ইন্টেলিজেন্ট পার্সন হওয়া সত্ত্বেও বাবার গুম হয়ে যাওয়ার ব্যাপারটা খুঁজে বের করেনি, তা কিভাবে হতে পারে? তখন না হয় ছোট ছিল, কিন্তু এখন তো অ্যাডাল্ট সে। তাহলে এমন তো নয় যে তার বাবার ব্যাপারটা সে নিজেই লুকিয়ে রেখেছে। পারে। এমনটা হলে কোনো ক্লু পাওয়া আরও বেশি টাফ হয়ে যাবে আমাদের জন্য। মৃন্ময় নিশ্চয়ই ক্লুগুলো আমাদের জন্য সাজিয়ে বসে নেই, হয় কালেক্ট করে নিয়েছে, নয়তো ভ্যানিশ করে দিয়েছে। রোজা আবারও চেয়ার টেনে বসলো। তার কপালে শুষ্ক চিন্তার ভাঁজ। হাতে একটা সুযোগ, লক্ষ্য একটা, কিন্তু হাজার প্রশ্ন।
1000টা প্রশ্নের বেড়াজালে দাঁড়িয়ে আছে একটাই মানুষ, সে হলো মৃন্ময়ী। জানালায় ঠেস দিয়ে বসে আছে আরু, মাথায় হাজারো এলোমেলো চিন্তার মেলা। ভাইয়া ভাবিকে যাই হোক একটা উল্টোপাল্টা বুঝিয়ে পার করেছে সে, কিন্তু নিজের মনটাকে বোঝাতে পারছে না কিছুতেই। রাফিনের সেই রূপ, সেই কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। এমন একটা কিউট ছেলে এতটা হার্টলেস কি করে হতে পারে? রাফিন কি আরুকে দূরে সরানোর জন্য এমনটা করছে, নাকি ওর বাস্তবতাটাই এমন? বুঝতে পারছে না আরু। কিন্তু প্রথম যুক্তিটাকেই আরুর মনটা মেনে নিতে চাইছে বারবার। ব্রেন আর মনের গড়া এক কৃত্রিম যুদ্ধে মনটাই জিতে গেল আবারও। ঠোঁটের কোণে ফুটে উঠল হালকা হাসির ঝিলিক। আরু জানে না কেন এত পাগল সে, কি দেখে এত পাগল সে, কিসের এত বিশ্বাস তার, কেন এত মায়া তার আশেপাশে। সে শুধু জানে ভালোবাসে, ব্যাস ভালোবাসে, এতটুকুই। মনটা খুব ভারী লাগছে আরুর। কেমন একটা একাকিত্বে ভর করেছে আরুর সারা শরীর জুড়ে। গলায় কিছুটা কেটে যাওয়ায় এখন ও চিনচিনে ব্যথা করেই চলেছে। আরিফ লিনাকে নিয়ে গিয়েছে হসপিটালে। লিনার বাবা স্ট্রোক করেছেন সন্ধ্যায়। পাশের রুমে আরুর বাবা প্রেশারের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন পরম তৃপ্তিতে। শুধু জেগে আছে আরু। রাত বেশি একটা হয়নি, মাত্র 8টা বাজে। আরুদের বাসা থেকে কিছুটা দূরে একটা পার্কে মেলা হচ্ছে। কিসের মেলা জানে না আরু, জানার ইচ্ছেও জাগেনি কখনো, কিন্তু কেন যেন আরুর সেখানে যেতে ইচ্ছে করছে খুব। কি ভেবে উঠে দাঁড়ালো আরু। বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে বসা থেকে বেরিয়ে গেল চুপচাপ। অন্ধকার রাস্তার ধারে হালকা আলোতে আরো বেশি ভয়ঙ্কর আর নিস্তব্ধ হয়ে উঠেছে। একটা দুটো রিক্সা আপন গতিতে হেলে দুলে আরুকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে সাই সাই করে চলে যাচ্ছে কিছু ছোট বড় গাড়ি। আরু ধীর পায়ে হেঁটেই চলেছে। রাতের রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছে তার। মেলার কিছুটা কাছাকাছি আসতেই একটা রিক্সাওয়ালা তাকে উদ্দেশ্য করেই বলে উঠল, আফা ওইদিকে যায় না, গ্যাঞ্জাম লাগছে। আরু ঘাড় ঘুরিয়ে তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিল। গ্যাঞ্জাম শব্দটা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। রিক্সা চালককে কি করে বোঝাবে সে যে গ্যাঞ্জামটা তার মনে বেঁধেছে? সেই গ্যাঞ্জামের তুলনায় বাহিরের এসব গ্যাঞ্জাম তো কিছুই না। কলেজে থেকে বেরিয়ে এই রাস্তার মাঝ বরাবর রাফিন নামক লোকটিকে দেখেই তো গ্যাঞ্জাম বেঁধে গেছে তার মনে। কঠিন গ্যাঞ্জাম, বড্ড কঠিন। মেলার গেটের কাছে এসেই রাফিনকে চোখে পড়ল তার। একটা গাড়ির উপরে বসে সিগারেট টানছে সে। পাশেই দাঁড়িয়ে আছে এক ঝাঁক সাঙ্গপাঙ্গ। তাদের মধ্যে একজন ব্যস্ত হয়ে ঘড়ি দেখেই চলেছে বারবার। হয়তো কারো জন্য অপেক্ষা করছে তারা। আরও ধীর পায়ে রাফিনের দিকে এগিয়ে গেল। পাশে দাঁড়িয়ে কোনো কথা না বলেই রাফিনের বাম হাতটা টেনে ধরল। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু আরুর মুখ আবেগ শূন্য। রাফিন অবাক চোখে আরুর দিকে তাকালেও কিছু বলল না। রাফিনকে তাকাতে দেখে আরু খুব স্বাভাবিকভাবে বলে উঠল, নাগরদোলায় উঠবো। একা তো ভয় লাগে, যদি পড়ে যাই। আপনি পাশে থাকলে সেই ভয়টাও থাকবে না। জানি ধরবেন না, তবুও পড়ার আগ মুহূর্ত পর্যন্ত ভয়টা অ্যাটলিস্ট থাকবে না। চলুন না। কথাটা বলেই হাতটা আরো জোরে টেনে ধরলো আরু। আরু ভেবেছিল চড় খাবে নিশ্চয়ই, কিন্তু তাকে অবাক করে দিয়ে নেমে দাঁড়ালো রাফিন। সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে ভদ্র ছেলে হয়ে গেল মুহূর্তেই। আশেপাশে দাঁড়িয়ে থাকা ভাই ভাই করে মুখে ফেনা তোলা ছেলেগুলো অবাক চোখে তাকিয়ে আছে। রাফিনকে কখনোই আরুর মতো মেয়েদের সাথে মিশতে দেখেনি তারা।
এমনটা নয় যে রাফিন কখনো মেয়েদের স্পর্শে যায় না। রাফিনও মেয়েদের সাথে মেলামেশা করে, গভীরভাবেই করে, কিন্তু আরুর মতো মেয়েদের সাথে কখনোই নয়। তবে কি রাফিন আরুকে? রাফিন আরু পাশাপাশি হাঁটছে। আরু খুব শক্ত করে রাফিন এর বাম হাতটা জড়িয়ে আছে। রাফিনের বেশ অস্বস্তি লাগছে, ভয়ানক অস্বস্তি। তবুও নীরব সঙ্গী হয়ে হেঁটে চলেছে সে। কিছুটা হেঁটেই নীরবতা ভাঙলো আরু। এক ঝাঁক বেলুনের দিকে ইশারা করে বলে উঠল। বলুন, নেব। কিনে দিবেন? এবারও কিছু বলল না রাফিন। আরও রাফিনকে টেনে নিয়ে মুঠো ভরে বেলুন নিয়ে নিল। বেলুনগুলো হাতে পেয়ে মহানন্দে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আরু। রাফিন ভাবলেশহীনভাবে 500 টাকার একটা নোট এগিয়ে দিল বেলুন বিক্রেতাকে। আরু হাসি হাসি মুখ নিয়ে আবারও হাতটা আঁকড়ে ধরে বলল। চলুন। আরু হাঁটতে হাঁটতেই নিজের বাম হাতের সাথে বেলুন এর সুতোগুলো বেঁধে নিল। বাম হাতটা একটু ঝাঁকিয়ে বেলুনগুলো একবার দেখে নিয়ে আবারও বলে উঠল। আচ্ছা, আপনি এত মারপিট কোথায় শিখেছেন? আমিও শিখবো। তারপর ঢিসুম ঢিসুম করে সবাইকে মারবো। না, সবাইকে মারবো না, শুধু ওই মিলনকে মারবো। ওই ছেলেটা না খুব বাজে, খুব বিরক্ত করে আমায়। কলেজের গেট থেকে বেরোতেই কি বিশ্রী বিশ্রী কথা বলে, মাঝে মাঝে তো কান্না পেয়ে যায়। আরুর কথার মাঝ পথে একটা ছেলে এসে গা ঘেঁষে চলে গেল। ওর গলার ব্যান্ডেজটাতেও ব্যথা লাগলো হালকা। আরুর গলার ব্যান্ডেজে হাত রেখে ছোট্ট করে আহ বলেই রাফিনের গা ঘেঁষে দাঁড়ালো। রাফিন ভ্রু কুঁচকালো। একবার আরুর দিকে তাকিয়ে এই পেছন ফিরে তাকালো সে। এত ভিড়ের মাঝে একজনকে খুঁজে বের করাটাই বড্ড কঠিন, কিন্তু যেখানে বিশেষ জনের চোখ এদিকে থাকে সেখানে চোখের আড়াল হওয়াটা আরো বেশ কঠিন। কয়েক সেকেন্ডের মাঝেই ছেলেটাকে ধরে রাফিনের ঠিক সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। ছেলেটাকে দেখেই রাফিনের পিছনে গিয়ে শার্ট আঁকড়ে ধরে দাঁড়ালো আরু। ফিস ফিস করে বলে উঠল। এই ছেলেটা ওই বাজে ছেলেটার বন্ধু। আপনাকে বললাম না মিলন নামে ছেলেটার কথা? এটা ওর চামচা। কি বিশ্রী চাহনি, ছি! কথাটা বলেই মুখ কুচকালো আরু। আরুর কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে রাফিন। রাফিনের ধারণা ছিল আরু খুব সাহসী মেয়ে, যে কাউকে ভয় পায় না, বা ভয় কি তাহা জানেই না। কিন্তু ব্যাপারটা ভুল। আসল কথা হলো আরু রাফিনকে ছাড়া আর সবাইকেই ভয় পায়। কথাটা ভেবে খানিকক্ষণ স্পিচলেস হয়ে দাঁড়িয়ে রইল রাফিন। রাফিন কিছুতেই ভেবে পাচ্ছে না একটা গলির গুন্ডাকে যে এতটা ভয় পায় সেই মেয়েটা তার মতো একটা গ্যাংস্টারকে ভয় পাচ্ছে না কেন। একটা দীর্ঘশ্বাস ছাড়লো রাফিন। ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল। নাম কি? লিমন। ওকে টাচ করলি কেন? মেয়ে দেখলি শরীর চুলকায় নাকি? কথাটা বলেই আরুর দিকে তাকালো রাফিন। ডান হাতে আরুর হাত ধরে টেনে পিছন থেকে সামনে এনে বলে উঠল। আর গালে একটা চর বসিয়ে দিয়ে আসো, যাও। কথাটা শুনে ছেলেটির দিকে তাকালো আরু। ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে দেখে আবারও রাফিন এর পিছনে গিয়ে লুকালো আরু। ফিসফিস করে বলে উঠল। ওকে তাড়িয়ে দিন, ওকে আমার ভয় লাগে। আমাকে চিনিস? ছেলেটি মাথা নেড়ে দুর্বল গলায় বলল। না, চিনি না। রাফিন চৌধুরীকে চিনিস? ছি ভাই। ছেলেটি জি ভাইয়া বলার সাথে সাথেই পেছন থেকে ছেলেটির কোমর বরাবর লাথি মারল কেউ। মাথার চুলগুলো টেনে ধরে বলল। শালা, রাফিন চৌধুরীকে চিনিস আর ওনাকে চিনিস না? ইনিই রাফিন চৌধুরী। ছেলেটি হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে কখনোই ভাবতে পারেনি এই ছেলেটা রাফিন চৌধুরী হতে পারে। নাম তো অনেক শুনেছে, কিন্তু চোখে কয়জনই বা দেখেছে তাকে। রাফিন এবার শার্টের কলারটা টেনে ঠিক করে একটু নিচু হয়ে বলে উঠল। মেয়েদের ডিস্টার্ব করবি খুব ভালো কথা, কিন্তু মেয়েটির আশেপাশে কে আছে তা দেখে তারপর। আন্ডারস্ট্যান্ড?
কথাটা বলেই সোজা হয়ে দাঁড়ালো রাফিন। পাশে দাঁড়ানো ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, আসিফ, এইটাকে নিয়ে যা এখান থেকে। মুখটা এমনি চরম খারাপ, আর খারাপ করিস না। গো। জি আচ্ছা ভাই। ছেলেটাকে নিয়ে চলে যেতেই মুখ তুলে তাকালো আরু। রাফিনের হাতটা শক্ত করে তুলে ধরে আঙুল দিয়ে ইশারা করে বলে উঠল, ওই তো নাগরদোলা, চলুন চলুন। রাফিনকেও নাগরদোলায় উঠতে হলো। আরুর অযাচিত চিৎকার ও শুনতে হলো। নাগরদোলায় এমন কি আছে যাতে করে চেঁচিয়ে গলা ফাটাতে হবে? জানা নেই রাফিনের। আরুকে নিয়ে নাগরদোলা থেকে নেমেই নিজের ডান হাতের দিকে নজর দিল সে। হাতটাই নখের অসংখ্য দাগ, যে দাগের মালিক আরু ছাড়া আর কেউ নয়। ফর্সা হাতটাতে নখের দাগগুলো একদম টকটকে লাল হয়ে উঠেছে। আরো কিছুক্ষণ ঘুরলো, অবশেষে রাফিনের কাঁধে মাথা রেখে ক্লান্ত গলায় বলে উঠল, 10টা বেজে গেছে তাই না? চলুন বাসায় যাব, বাবা বাসায় একা। আরু কথা বলছে আর হাঁটছে। রাফিন বরাবরের মতো শুধু চুপচাপ শুনেই চলেছে। মেইন রাস্তায় এসে রাফিন এর হাতটা ছেড়ে বাড়ির দিকে হাঁটা দিল আরু। কিছুটা গিয়ে আবারও ফিরে তাকালো। দৌড়ে রাফিনের সামনে এসে হাতটা ধরে বলে উঠল, আচ্ছা, রাতের বেলা ফাঁকা রাস্তায় হেঁটেছেন কখনো? দারুণ লাগে। আপনি কিন্তু আজ ট্রাই করতে পারেন। আমার বাসা এখান থেকে হেঁটে যেতে 15 মিনিট। এই 15 মিনিটে আমার সাথে হাঁটবেন? চলুন। আমার একা হাঁটতে একদমই ইচ্ছে করছে না। রাফিন এবার ও নিশ্চুপ সঙ্গী। রাফিন কেন যে আরুকে এতটা গুরুত্ব দিচ্ছে জানা নেই তার। মনটা খারাপ ছিল খুব। হঠাৎ আরুকে পেয়ে মনটা ভালোই হয়ে গেল। আরুর মাঝে ঢেলে দেওয়া প্রশ্বাস ছিল তার। মনটা ভালো হয়েছে কিনা জানা নেই সে, তবে সারাদিন ভাই আর মারামারি কাটাকাটির কথা শুনে অভ্যস্ত কানটা। আরুর গুরুত্বহীন কথাই যে একটু স্বস্তি পেয়েছে তা স্পষ্ট। প্রতিটি মানুষের মনেই একটা পর্যায়ে এসে কিছু সময়ের জন্যে হলেও ব্যস্ত হতে চায় অগোছালো কিছু সময়ে। সেই সময়ের স্থায়িত্ব খুব অল্প, কিন্তু খুবই প্রয়োজনীয়, খুব বেশি প্রয়োজনীয়। সকাল 11টা প্রায়। তাড়াহুড়ো করে বিছানা ছাড়ল মৃন্ময়। 11টার মধ্যে স্টুডিওতে যেতে হবে তাকে। অথচ ঘড়ির কাঁটা এখন 11টার ঘরে। সোহেল নামক ছেলেটার প্রতি প্রচণ্ড রাগ লাগছে তার। মৃন্ময়ের রাগটা বরাবরই বেশি, কিন্তু অন্যদের চোখে ধরা পড়ে না বললেই চলে। সবার জানা মতে মৃন্ময় খুব শান্ত এবং ভদ্র ছেলে, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ সত্য নয়। মৃন্ময় খুবই আলাদা ধরনের মানুষ। নিজের উপর 99% নিয়ন্ত্রণ রাখতে পারে সে। মাথা গরম হয়ে যাওয়া পরিস্থিতিতেও তাকে দেখায় শান্ত ও স্বাভাবিক। মৃন্ময়কে কেউ কখনো স্ল্যাং ইউজ করতে দেখেনি, বা কারো সাথে উচ্চ বাক্য করে কথা বলতে দেখেনি। রাগ মাখা রাঙা চোখ মৃন্ময়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সিগারেট, নেশা আর মেয়ে জাতীয় কোনো দুর্বলতা মৃন্ময়ের মাঝে বিন্দু মাত্রও নেই। ঠান্ডা মাথায় মিষ্টি বুলিতে অপমান করার টেকনিকগুলো বেশ ভালোই জানে মৃন্ময়। মানুষের ব্রিথিং স্পিড, কণ্ঠের ওঠানামা, চোখের দৃষ্টি, এসব দেখেই একটা মানুষের মাঝে কি চলছে তা বুঝে উঠতে পারে মৃন্ময়। সাধারণ মানুষের চেয়ে চিন্তার গতির কারণ কয়েক গুণ। কোনো রকম শাওয়ার নিয়ে একটা শার্ট পরতে পরতে বেরিয়ে গেল মৃন্ময়। বাইরে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতেই গাড়ি ছুটিয়ে চলেছে মৃন্ময়। ওর মাথায় চলছে এলিনা নামের মেয়েটার উদ্দেশ্যটাই কি হতে পারে তা ভাবছে সে। সেদিন বাড়িতে ঢুকতেই কয়েক সেকেন্ডের জন্য এলিনাকে চোখে পড়েছিল তার। এলিনা স্টেজে বসেছিল, হাত ছিল উল্টো করে ধরা ম্যাগাজিন।
কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখের দৃষ্টি অস্থির। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভয় পাচ্ছে, কিন্তু কিসের ভয়? মৃন্ময়ের ভয়? মৃন্ময়কে তো ভয় পাওয়ার কিছুই নেই। তাহলে মেয়েটা সোফায় বসে থাকাটাও স্বাভাবিক ছিল না। কেউ ওভাবে স্ট্রেট হয়ে বসে ম্যাগাজিন পড়ে না। ম্যাগাজিন বা খবরের কাগজ মানুষ আগ্রহের তাড়নায় বা সময় কাটানোর জন্য পড়ে থাকে। আর তখন মানুষের বসার ভঙ্গি থাকে আরাম আরাম ভঙ্গি। বসে থাকা দেখেই চট করে বুঝে ফেলা যায় যে মানুষটি বেশ আরাম পাচ্ছে, কিন্তু এলিনার মধ্যে তেমনটা ছিল না। আর যেহেতু ম্যাগাজিনটা উল্টো ছিল, তার মানেই সে ম্যাগাজিনটা পড়ছিল না, সে কিছু একটা লুকাচ্ছিল। কিন্তু কি? কথাগুলো ভাবতে ভাবতেই এক জায়গায় চোখ আটকে গেল মৃন্ময়ের। সেদিনের পার্কটাতেই কিছু বাচ্চারা হই হই করে বৃষ্টিতে ভিজছে, আর তাদের সাথে আছে একটি মেয়ে। নীল শাড়ি আর হাঁটু নিচ পর্যন্ত নেমে যাওয়া লম্বা চুলের মেয়েটা যে রোজা, তা মুহূর্তের মধ্যেই বুঝে গেল মৃন্ময়। নিজের অজান্তেই থেমে গেল গাড়ি। জানালার কাঁচটা নামিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল দূরের ওই বৃষ্টিতে। রোজার এই লাফালাফি আর আনন্দ দেখে মনে হচ্ছে বৈশাখ মাসের এই বৃষ্টিটা হয়তো বড্ড মিষ্টি, বড্ড সুন্দর। বাচ্চাদের সাথে হাসির মজার এক ফাঁকে রোজার চোখ পড়ল ওই রাস্তায়। চোখ দুটো ছোট ছোট করে কপাল কুঁচকে তাকাতেই ঝাপসা দেখতে পেল মৃন্ময়ের ওই মুখ। রোজা বাচ্চাদের বিদায় দিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। রোজাকে হুট করে সামনে চলে আসতে দেখে থতমত খেয়ে গেল মৃন্ময়। এই মেয়েটা এমন কেন বোঝে না মৃন্ময়। এই মেয়েটার সামনে এলেই তার নিজেকে পৃথিবীর সবচেয়ে বোকা ছেলে বোধ হয় বারবার। ওর নিজের বুদ্ধিমত্তা নামক ষষ্ঠ ইন্দ্রিয়টা মুহূর্তেই বন্ধ হয়ে যায় একদম। জানালার কাছে টোকা পড়াই ভাবনার ঝুলি ফেলে চিতে চোখে তাকালো সে। রোজা তার ভেজা ভেজা ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আরে আপনি এখানে বৃষ্টি দেখছিলেন বুঝি? মৃন্ময়ের বলতে ইচ্ছে করছিল, না, বৃষ্টি নয়, আপনাকে দেখছিলাম মিস রোজা। কিন্তু কথাটা বলা হয়ে উঠল না তার। আর ওর মনের কথা মনেই রয়ে গেল। ঠোঁটে হালকা হাসির পরশ নিয়ে বলে উঠল, দেখছিলাম বাচ্চাদের বৃষ্টি ভিলেজটা কত আনন্দের, কিন্তু আপনি এখানে বৃষ্টিতে ভিজতে এসেছেন নাকি? আরে ধুর, বৃষ্টিতে কেউ ভিজতে আসে নাকি? আমি তো গিয়েছিলাম হৃদয় স্কুলে, গার্ডিয়ান মিটিং ছিল। বাবা নিজে কাজে ব্যস্ত আর মায়ের মাইগ্রেনে ব্যথা, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই শুরু হলো বৃষ্টি। বাচ্চারা এত মজা করে ভিজছিল, আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আপনিও আসুন না, দারুণ লাগবে। এখন নাকি কত কাঁথা চারপাশে, তারপর মাঝরাত্রে বৃষ্টিতে ভিজলে কাল নির্ঘাত খবর হেডলাইনে চলে আসবো আমি। কথাটা বলেই হালকা হাসলো মৃন্ময়। রোজা ঠোঁট উল্টিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল, আপনাদের জীবনটা পুরো আলু সিঙ্গারার মতো। উপরের টুকু খুব টেস্ট, কিন্তু ভেতরের টুকু একদম বিশ্রী। রোজার কথায় হেসে উঠল মৃন্ময়। হাসি হাসি মুখ নিয়েই বলে উঠল, কিরকম? রোজা কিছুক্ষণ ভেবে দুষ্টু হেসে বলে উঠল, আমার সাথে বৃষ্টিতে ভিজলে বলবো, নয়তো বলবো না। কুচকালো মৃন্ময়। রোজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও হেসে উঠল সে। মুচকি হেসে বলল, আপনি সবসময় লোভ দেখান মিস রোজা। সেদিনে বলেছিলেন এক মুঠো রোদ দেবেন, কই দিলেন না তো। তাহলে আজ কি করে বিশ্বাস করি বলুন? কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আচ্ছা বেশ, আপনার ওই টাকলু পিয়ের চুলের কসম, যদি একবারও না বলি তাহলে সব কয়টা চুলই উঠে যাবে তার, একদম পাক্কা ছাক্কা। ওকে? রোজার কথাই মাথা নিচু করে হাসলো মৃন্ময়। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি সেদিনের ওই জায়গাটাতে যেতে পারি না? আরে কিন্তু রিক্সা কোথায় পাবো এখন? আজ না হয় গাড়িতে চলুন।
একদম না, আপনার গাড়ি ভিজে যাবে, আমার গা ভিজে চুপচুপে। তার চেয়ে বরং বেরিয়ে আসুন, সামনে এগুলে পেয়ে যেতেও পারি। তাছাড়া রিকশায় চড়ে বৃষ্টি বিলাসের মজাই আলাদা। কি বেরোবেন? মৃন্ময় মিষ্টি হাসলো, সিট বেল্টটা খুলে বেরিয়ে এলো চুপচাপ। আজ আর মাথায় ক্যাপ নেই, মুখে মাস্কও পরেনি, গায়ে কফি কালারের শার্ট। রাস্তায় অনেকটাই ফাঁকা, দু একটা গাড়ি ছাড়া পথচারী নেই বললেই চলে। এই বৃষ্টির স্নিগ্ধ দুপুরে রোজার পাশাপাশি হাঁটতে বেশ লাগছে মৃন্ময়ের। কিছুটা এগিয়ে যেতেই রিক্সা পেয়ে গেল তারা। রিক্সা চালককে ডবল ভাড়া দিয়ে ছুটে চলল উদ্দেশ্যহীন গন্তব্যে। রিক্সায় হুড ফেলে দেওয়া হয়েছে, বৃষ্টি পড়ছে অবিরাম। দুজনের ভেজা শরীর রিক্সা ঝাঁকিতে মিশে যাচ্ছে বারবার। আজও মৃন্ময়ের হাতটা শক্ত করে চেপে ধরে আছে রোজা, আর মৃন্ময় চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে বসে আছে চুপচাপ। গায়ে হাজারো পানির ছিটা থাকলেও গলাটা শুকিয়ে কাঠ। এত এত মেয়ের সংস্পর্শে এসেও রোজার ছোঁয়াটাই তাকে এত কাঁপায় কেন বোঝে না মৃন্ময়। হৃৎপিণ্ডটা বুঝি বেরিয়ে আসবে এক্ষুনি। এক পশলা জলের ছেটাই চোখ মেলে তাকালো মৃন্ময়। কানে ভিজে উঠল মন্ত্রমুগ্ধ করা সেই খিলখিল হাসি। মৃন্ময় আর চোখে তাকালো। ভেজা শাড়িতে রোজাকে খুব আবেদনময়ী লাগছে আজ। উচ্ছ্বাসিত এক কিশোরীর সাথে পরিপূর্ণ এক নারী রূপে ফুটে উঠেছে রোজা। মৃন্ময়ের ভাবতেই অবাক লাগছে, রোজার মতো সাধারণ একটা মেয়ের জন্য এক সপ্তাহ ধরে পরিকল্পিত মিটিংটি সে ভেস্তে দিল আজ। রোজা হাসি থামিয়ে মৃন্ময়ের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, চোখ বন্ধ করে কাকে নিয়ে এত ভাবছেন মিস্টার হিরো? গার্লফ্রেন্ড? মৃন্ময় হাসলো। রোজা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মৃন্ময় ছেলেটা এত চমৎকার করে কি করে হাসে বোঝে না রোজা। কথায় কথায় হাসে, হাসি ছাড়া কি এই ছেলের মাঝে কিছুই নেই? রাগ, জেদ? মৃন্ময়ের কথার ভাবনাই প্রহার কাটল রোজার। মৃন্ময় কপালে পড়ে থাকা এক গুচ্ছ চুলের পিছনের দিকে ঠেলে দিয়ে বলে উঠল, মিস রোজা, আপনি যে বারবার আমার মিস্টার হিরো বলেন, তা কিন্তু ঠিক নয়। আমি ছোটবেলা থেকে একজন সিঙ্গার, বলতে গেলে প্রফেশনাল সিঙ্গার। চলচ্চিত্র আসাটা সম্পূর্ণটাই জবরদস্তির উপর। ডিরেক্টর ময়নুল রাহান একদম আঠার মতো লেগে গিয়েছিলেন অভিনয় করার জন্য, তাই বাধ্য হয়ে রাজি হয়ে যায়। আর ভাগ্যক্রমে মুভিটাও হিট হয়ে যায়। তারপর থেকে বারে আরও চাপ। সিনেমা জগতে আমি মাত্র 2 বছরের মেহমান। তাতে কি, এই 2 বছরে তো 7টা মুভি করে ফেলেছেন। তবে আপনাকে সিঙ্গার থেকে হিরো হিসেবেই বেশি মানায়। একদম কিউট পোলা। আপনি মুভি করলে তো এমনিতেই হিট, সব মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকে। আর আপনি? কথাটা বলেই থতমত খেয়ে গেল মৃন্ময়। ধেত, কি বলে ফেললো সে।